ক্লাস 12 আজকে আমি আরেকটা তোমাদের ক্লাস করাবো। তোমরা অনেকেই আমাকে করেছো আর কি, বলেছো গুগল মিটে ক্লাস নেওয়ার কথা। তবে এক্ষুনি আমি গুগল মিটে ক্লাস নিতে পারছি না, কেননা স্কুলে আরও কয়েকটা বিষয় এখন দেখতে হচ্ছে। বলতে কি, আমি তো ধরো শুধু তোমাদের পড়াই না, অন্যান্য ক্লাসেরও তো ক্লাস নিতে হয়, সেই ক্লাসগুলো নিতে হচ্ছে, প্লাস এখন অনেক পরীক্ষা চলছে ওদের, কেমন? তো সেই সব নিয়ে একটু ব্যস্ত থাকছি, এবং গুগল মিটের একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়টায় বসতে হবে। তো বরং আমার পক্ষে এটাই সুবিধে হচ্ছে যে আমি ভিডিওটা করে রাখছি, সেই মতো তোমাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি। চলুক এরকম কদিন সুবিধে মতো আমি নিশ্চয়ই গুগল মিটে এসে তোমাদের ক্লাস করব। যতদিন না আমি এটা করছি, তোমাদের কমেন্ট সেকশানে, আমি বারবার করেই বলছি, কমেন্ট সেকশানে তোমরা আমাকে একটু জানাবে কোন জায়গাটায় অসুবিধে, আমি সেটাকে চেষ্টা করব আমার মতো করে তোমাদেরকে আবার বুঝিয়ে দিতে। ঠিক আছে, তাহলে ক্লাসটা শুরু করি। আমরা এর আগে ভারতবর্ষে সমাজতত্ত্বের বিকাশ সম্পর্কে পড়েছি, এবং পাঠ্য বিষয় হিসেবে সমাজতত্ত্ব কোথায় কোথায় অন্তর্ভুক্ত হয়েছে, কোন সময় থেকে, সে বিষয়টা আলোচনা করেছি। আজকে ফার্স্ট চ্যাপ্টারেরই আরেকটা বিষয় আমি তোমাদের পড়াবো, সেটা হচ্ছে সমাজ অধ্যয়নের দৃষ্টিভঙ্গি। কেমন? এখন যেটা বিষয় আর কি, ধরো আমরা বারবার করে আলোচনা করেছি এই বিষয়টা, যে সমাজ সম্পর্কিত আলোচনা তো বহুদিন ধরেই চলছে। কেননা মানুষ যে সামাজিক জীব, যবে থেকে মানুষ এই পৃথিবীতে আছে, সমাজও আছে, এবং এই যে সমাজ সম্পর্কিত চিন্তাভাবনা, সেটা কিন্তু প্রথম থেকেই মানুষ করছে। কিন্তু এই বিষয়টা খুব বলা জরুরি, সমাজতত্ত্ব এই কি বলবো, যে এই বিষয়টার মানে আন্ডারে, মানে এই বিষয়টাকে সমাজতত্ত্বের যে সমাজকে নিয়ে আলোচনা শুরু হয়েছে, সেই ইতিহাসটা খুব বেশি দিনের নয়। কিন্তু তাই বলে সমাজ চর্চা কখনো হয়নি তা তো আমরা বলতে পারি না, আমরা আগের ক্লাসে এগুলো আলোচনা করেছি। এখন ব্যাপারটা হচ্ছে যে ভারতীয় সমাজ, ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান ইত্যাদি নিয়ে চর্চা সেই প্রাচীনকাল থেকেই শুরু হয়েছে, এবং এখনও ইতিহাসের গতিপথে এই চর্চাগুলো কিন্তু প্রবহমান। আমরা যখন সমাজতত্ত্বের বিকাশের কথা পড়লাম, বা পাঠ্যবিষয় হিসেবে সমাজতত্ত্বের অন্তর্ভুক্তি দেখলাম, সেখানে আমি বারবার করে কতগুলো সালের উল্লেখ করেছি, এবং কতজন সেখান থেকে পাশ করেছে, কোন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। এইটা বলার অর্থটাই এই, যে কিভাবে ব্যাপারটা ক্রমশ প্রসারিত হচ্ছে, সেই বিষয়টা, মানে সমাজতত্ত্বের যে আলোচনাটা, কিংবা পাঠ্য বিষয় হিসেবে যে সমাজতত্ত্ব বিষয়টা, সেটা যে কিভাবে এগিয়ে চলছে, সেটা বোঝাবার জন্য তোমাদের বলেছিলাম। কেমন? কাজেই এমন নয় যে ব্যাপারটা তৈরি হয়ে গেছে, সেই তৈরি হওয়া বিষয়টা নিয়েই আমরা আলোচনা করছি, এখনও কিন্তু তৈরি হয়ে চলেছে। মানে একদিন আমি তোমাদের আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে পৃথিবীতে এমন কোনো বিষয় নাই, হ্যাঁ, যে বিষয়টা সমাজতত্ত্বের অন্তর্ভুক্ত আমরা করতে পারি না। কেমন? কেননা সমাজ সম্পর্কে আর কি, এই যে একটা জটা জাল, এই জালে তো আমরা সকলেই জড়িয়ে আছি কোনো না কোনোভাবে। তো কাজেই সমাজ সম্পর্কিত আলোচনা কিন্তু আমাদের তবে থেকেই চলছে। কিন্তু এই যে চিন্তাভাবনাগুলো, এই চিন্তাভাবনা বা সমাজতত্ত্ব সম্পর্কে ভাবনা, যে কী ভঙ্গিমায় সমাজতত্ত্বটা আলোচনা করা হবে, কী ধারায় আলোচনা করা হবে, এর পরিকাঠামো বা পরিবেশ অনেক দিন পর্যন্ত গড়ে ওঠেনি। ভারতীয় চিন্তাবিদরা যে ভিত্তিতে সমাজতত্ত্বকে আলোচনা করত, সেটা হচ্ছে পশ্চিমী চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়। আমি বারবার করে বলেছি যে সমাজতত্ত্বের যে উদ্ভবের জায়গাটা, সেটা ফরাসি দেশ, তারপরে সেটা ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছিল। অনেক পরে ভারতবর্ষে বিষয় হিসেবে সমাজতত্ত্বের পড়ানো শুরু হয়। কাজেই
অনেক দিন পর্যন্ত কিন্তু ভারতীয় চিন্তাবিদরা পশ্চিমী চিন্তাধারাতে প্রভাবিত ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি আগের দিনও বলেছিলাম যে আমাদের মানে ভারতবর্ষের সামাজিক কাঠামো বা সমাজ সম্পর্কিত যদি আলোচনা সঠিকভাবে করতে হয়, তাহলে তার ভিত্তিতেই আমাদের আলোচনা করতে হবে। কেননা ভারতবর্ষের সমাজের যে গঠন বা প্রকৃতি বা যার ভিত্তিতে সমাজটা যেভাবে তৈরি হয়েছে, পশ্চিমী বিভিন্ন দেশগুলোর সঙ্গে তার একটা তফাৎ আছে। কাজে আমরা যদি সেভাবে বিষয়টা আলোচনা করি, তাহলে সঠিকভাবে আমরা সমাজের গতি প্রকৃতি বুঝতে পারবো না। ঠিক এই জায়গা থেকেই ভারতীয় সমাজতাত্ত্বিকেরা কয়েকটা ধারায় আর কি, মানে কয়েকটা ভঙ্গিতে সমাজতত্ত্বটাকে কিভাবে অধ্যয়ন করা হবে সেটা বলেন। সেই ধারা বা সেই ভঙ্গিগুলো, কয়েকটা ভঙ্গি বা কয়েকটা দৃষ্টিভঙ্গি আছে, যে দৃষ্টিভঙ্গিতে আমরা ভারতীয় সমাজতত্ত্বকে আলোচনা করব, মানে সমাজতাত্ত্বিকদের মত অনুযায়ী। সেইগুলো হচ্ছে, একটা হচ্ছে ভারতীয় দৃষ্টিভঙ্গি, একটা হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, একটা হচ্ছে কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গি, আরেকটি হচ্ছে নিম্ন বর্গের ইতিহাস চর্চা। মূলত এই চারটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা সমাজ সম্পর্কিত আলোচনা করব। তবে আজকে একটাই দৃষ্টিভঙ্গি আলোচনা হবে, না হলে ধরো মানে একসঙ্গে এতগুলো পারা যাবে না বলতে সেটা তোমাদের জন্য খুব একটা ভালো হবে না। তো আজকে আমরা ভারতীয় দৃষ্টিভঙ্গিটা আলোচনা করছি। আচ্ছা, ভারতীয় দৃষ্টিভঙ্গিতে কি বলা হচ্ছে? ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আমরা কাকে বলবো? প্রতিটি সমাজের বেশ কিছু নিজস্বতা থাকে, আর তাকে গভীর পর্যালোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে সেই সমাজের স্বরূপ ফুটে ওঠে। আমি একটু আগেই বললাম যে প্রত্যেকটা সমাজের গড়ে ওঠার যে বিষয়টা বা সমাজের যে বিভিন্ন প্রতিষ্ঠান, অনুষ্ঠান বা সংস্কৃতি, এইগুলোর মধ্যে একটা ডিফারেন্স থাকে। এইভাবে ভারতীয় সমাজের পর্যালোচনা এবং বিশ্লেষণের ক্ষেত্রে প্রধানত 5টি দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। এদের মধ্যে অন্যতম তাৎপর্যপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গিতে কি সেই দৃষ্টিভঙ্গি বলতে আমরা কি বুঝি? ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি হলো ভারতের সুদীর্ঘকালের ইতিহাস, সংস্কৃতি, প্রাচীন ভারতীয় সভ্যতা, সাহিত্য, সনাতন ঐতিহ্য থেকে উপাদান সংগ্রহ করে ভারত তথা ভারতীয় উপমহাদেশের সমাজের বিভিন্ন দিক বিশ্লেষণ করার এক তাৎপর্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। তোমরা একটু ভেবে দেখবে, ইতিহাসে কোনো বিষয় পড়ার আগে তোমাদের চ্যাপ্টারের প্রথমেই ছিল ঐতিহাসিক উপাদান। মানে আমরা যে ইতিহাসটা পড়ব, যে ইতিহাসটা জানব, তার সোর্সটা কী, কোথা থেকে এটা আমরা পাচ্ছি, এটা আমাদের জানতে হবে। ঠিক একই রকমভাবে আমরা যখন ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে সমাজ অধ্যয়ন করব, আমাকে জানতে হবে যে ভারতীয় সমাজ, সভ্যতা, সংস্কৃতি, এইসব বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এই বিষয়গুলোকে জানার মধ্যে দিয়ে আমরা ভারতের সমাজ জীবনের একটা রূপ খুঁজে পাব, তাই তো? এটাই হচ্ছে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মূল কথা। ভারতীয় যে সমাজটা, সেটা মূলত ধর্মভিত্তিক এবং কি বলবো, যে তাদের যে মানে ভারতবর্ষে তোমরা জানো যে দীর্ঘকাল ভারতবর্ষে বিভিন্ন দেশের বিভিন্ন রাজবংশ রাজত্ব করেছে, তারপরে একটা ব্রিটিশদের যুগ এসেছে। তো আমরা সমাজেরকে যেভাবে দেখবো আর কি, মানে তার জন্য কি হয়েছে, ভারতবর্ষে একটা মিশ্র সংস্কৃতি দেখা গেছে। মানে ভারতীয় সংস্কৃতি যেটা, সেখানে বিভিন্ন রাজবংশ এসে যখন রাজত্ব করেছে, তখন তাদের নিজেদের সংস্কৃতির প্রভাব এখানে পড়েছে। ব্রিটিশরা যখন রাজত্ব করেছে, তখন তাদের সংস্কৃতির এখানে প্রভাব পড়েছে। এইভাবে ভারতীয় যে সংস্কৃতি বা ভারতীয় যে সভ্যতা, সেই সভ্যতাটা একটা মিশ্র সংস্কৃতিতে পরিণত হয়েছে। কাজে এই ব্যাপারটাকে আমরা যদি অনুধাবন করতে না পারি, তাহলে কিন্তু আমরা ভারতীয় সমাজের চিত্রটা পাব না। এই যে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিতে যে যারা মূলত এই দৃষ্টিভঙ্গি
তে সমাজতত্ত্বকে আলোচনা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিনয় কুমার সরকার, রাধাকমল মুখার্জি, জিএস ঘুরে, যার কথা তোমাদের বারবার করেই বলা হয়েছে, ধূর্যটি প্রসাদ মুখার্জি, ব্রজেন্দ্রনাথ শীল, যিনি একদম সরাসরি মানে কি বলবো, অগাস্ট কোতের পজিটিভিস্ট অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করেছেন। তিনি মূলত ব্রজেন্দ্রনাথ শীলের কথা তোমরা আগে জেনেছ। এম.এন. শ্রীনিবাস, ইরাবতী কার্ভে এবং রণজিৎ গুহ। কেমন? এছাড়াও আরও অনেক সমাজবিজ্ঞানী আছেন যারা ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে আর কি সমাজকে বিশ্লেষণ করেছেন। এই প্রেক্ষিতটা কি? দেখো, এর আগেই আমরা বলেছি যে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটা কি সেটা বলা হলো, যে এটা ভারতের সুদীর্ঘকালের যে ইতিহাস, সভ্যতা, সংস্কৃতির যে উপাদান, সেই সমস্তগুলোকে নিয়ে ভারতীয় তথা ভারতীয় উপমহাদেশের সমাজের বিভিন্ন দিক বিশ্লেষণ করা। কিন্তু এর একটা প্রেক্ষিত আছে। প্রেক্ষিতটা কি? এর যে ব্যাকগ্রাউন্ডটা, ফাহিয়েন, হিউয়েনসাং, তারপরে হচ্ছে হিউয়েনসাং, তারপরে হচ্ছে মেগাস্থেনিস, তাদের যে গ্রন্থগুলো লিখে গেছিলেন, সেই গ্রন্থগুলোতে কিন্তু তৎকালীন ভারতীয় সমাজ জীবনের একটা চিত্র পাওয়া যায়। কেমন? তারা এই বিষয়গুলোর ওপরেও নির্ভর করেছিলেন। তাছাড়া পরবর্তীকালে কয়েকজন প্রাচ্য সমাজতত্ত্ববিদ যারা ভারতবর্ষের সম্পর্কে আলোচনা করেছেন বা আগ্রহী হয়েছেন, তারা হলেন থমাস কোলব্রুক, উইলহেম স্নেগেল। এদের হাত ধরেই কিন্তু 19 শতকে ভারতীয় সমাজচর্চার একটা অভিমুখ তৈরি হয়। তাছাড়াও আমরা এশিয়াটিক সোসাইটির কথা, উইলিয়াম জোন্স প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটির কথা শুনেছি, আমেরিকা সোসাইটির কথা শুনেছি, রয়্যাল এশিয়াটিক সোসাইটির কথা শুনেছি। এই সমস্ত সোসাইটিগুলোতে কিন্তু সমাজ সম্পর্কিত বিশ্লেষণ হতো। এখন সেই দৃষ্টিভঙ্গিটা, তখনও দৃষ্টিভঙ্গিটাকে আমরা আলাদা আলাদাভাবে দেখিনি, কিন্তু সেই সময় থেকে এই আলোচনাগুলো হতো। এরা ছাড়াও অনেক প্রাচ্যবিদ যেমন হেনরি মেন, অ্যালফ্রেড লাইয়েল এবং বিশেষ করে ম্যাক্স মুলারের নাম খুব উল্লেখযোগ্য। তাছাড়াও রয়েছেন ও ম্যালি, ভিনসেন্ট স্মিথের মতো ভারত বিশেষজ্ঞ পণ্ডিতবর্গ। ম্যাক্স মুলারের হিন্দু ধর্ম গ্রন্থের অনুবাদ, ঋগ্বেদের অনুবাদ এবং পাণিনির ব্যাকরণের অনুবাদের মধ্যে দিয়ে ভারত চর্চা অব্যাহত ছিল। এই ধারাও অব্যাহত রাখেন ভারতীয় সমাজতাত্ত্বিকগণ, যারা ভারতবিদ্যার পথপ্রদর্শকও বটে। তারা কে? এরা হলেন দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোসাইটির গ্রন্থের রচয়িতা বিনয় কুমার সরকার, ইন্ডিয়া স্কিম অফ লাইফ গ্রন্থের রচয়িতা ডাক্তার রাধাকুমার মুখোপাধ্যায়, মডার্ন ইন্ডিয়ান কালচার আ সোশিওলজিক্যাল স্টাডির রচয়িতা ধূর্যটি প্রসাদ মুখার্জি, হোমো হায়ারার্কিসের রচয়িতা লুই ডুমো, জিএস ঘুরে, ব্রজেন্দ্রনাথ শীল, এ কুমারস্বামী, ইরাবতী কার্ভে, কে.এম. কাপাটিয়া প্রমুখ সমাজতাত্ত্বিক। এরা ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজটাকে বিশ্লেষণ করেছেন। এখানে কয়েকজনের ভূমিকার কথা উল্লেখযোগ্য। প্রথমত আমি ইরাবতী কার্ভের কথা বলবো। ইনি, তোমরা মনে করে দেখবে, আগের ইয়েটায় পড়েছিলাম, জিএস ঘুরের একদম কি বলবো, যে জিএস ঘুরে যে সমস্ত সমাজতাত্ত্বিক তৈরি করেছেন, মানে তার আন্ডারে থেকে যারা ধরো গবেষণা করেছে এবং সমাজতত্ত্ব সম্পর্কে পড়াশুনো করেছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন ইরাবতী কার্ভে। ইনি একজন অন্যতম সমাজতাত্ত্বিক। যার লেখাতে ভারততাত্ত্বিক উপাদান ব্যাপক মাত্রায় ব্যবহৃত হয়েছে। তিনি এক বিদগ্ধ পরিবারের সন্তান এবং এমন এক ব্রাহ্মণ পরিবারে তিনি পুত্রবধূ হিসেবে আসেন যারা ব্রাহ্মণদের মধ্যে সংস্কার আন্দোলন, বিধবাদের পুনর্বিবাহের পক্ষে প্রচার করেন। তিনি সংস্কৃত সাহিত্যে বিদুষী ছিলেন, ফলে ভারতীয় প্রাচীন শাস্ত্রসমূহ, মহাকাব্যসমূহ অনুধাবনে সক্ষম ছিলেন। শ্রীনিবাস ও পাণিনির অভিমত অনুযায়ী তার লিখিত গ্রন্থ কিনশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া ভারতের আত্মীয়তার সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে এক অন্যতম নির্ভরযোগ্য গ্রন্থ। তার বিখ্যাত রচনাসমূহ অনুশীলনে তিনি ক্ষেত্র সমীক্ষা যুক্ত করেছেন। ক্ষেত্র সমীক্ষা হচ্ছে ফিল্ড সার্ভে।
ফিল্ড সার্ভে মানে হচ্ছে কি বলবো, যে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে সেই কোনো একটা বিষয় সম্পর্কে তুমি জানতে চাও। ধরো কোনো একটা কি বলবো, যে কোনো একটা সম্প্রদায়ের বিবাহ রীতি সম্পর্কে তুমি জানতে চাও, তুমি সরাসরি সেখানে চলে গেলে এবং সরাসরি ব্যাপারটাকে দেখলে, পর্যবেক্ষণ করলে এবং তারপরে তুমি করলে, এটাকে বলা হয় ক্ষেত্র সমীক্ষা, এবং ব্যাপকভাবে তা পরিচালনা করেছেন। এই জ্ঞান সমৃদ্ধ মানুষটি ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর উৎস নিয়ে, জাতপাত নিয়ে গবেষণা করেছেন, যার আলোকে বর্তমানের অনেক সমাজতাত্ত্বিক ভারতীয় সমাজকে পর্যালোচনা এবং অনুশীলনে উদ্যোগী হন। এছাড়াও আছেন বিনয় কুমার সরকার। বিনয় কুমার সরকার সম্পর্কে তোমাদের আমি বলেছিলাম যে তিনি একজন কি বলবো, গণতন্ত্রে বিশ্বাসী, সাম্রাজ্যবাদ বিরোধী এক জাতীয়তাবাদী দার্শনিক ছিলেন। তার সমাজতাত্ত্বিক গবেষণায় তিনি মনে করতেন প্রাচ্য এবং পাশ্চাত্যের আদর্শ এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে মৌলিক ও গুণগত কোনো পার্থক্য নেই। তার ভাবনাটা অন্যরকম। তিনি তার দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোশিওলজি গ্রন্থে দেখিয়েছেন প্রাচীনকালে হিন্দুরা কখনোই অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সমাজ জীবনে অন্যান্য বস্তুতান্ত্রিক দিকগুলোকে উপেক্ষা করেননি, বরং হিন্দুরা তার পার্থিব সমস্যার সমাধানে আগ্রহ দেখিয়েছেন। সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা এবং স্থাপত্যে হিন্দুদের কৃতিত্ব 18 শতকের আগের কৃতিত্বের চেয়ে কম নয়। তিনি আরও বলেন, আধ্যাত্মিকতা ও বস্তুতান্ত্রিকতার মধ্যে সমন্বয় কেবল হিন্দুদের একচেটিয়া ব্যাপার নয়। সোশিওলজি অফ রেসেস, কালচার অ্যান্ড হিউম্যান প্রোগ্রেস গ্রন্থে বিনয় কুমার একটি পূর্ণাঙ্গ, ধর্মনিরপেক্ষ, বাস্তবধর্মী প্রগতির তত্ত্ব গড়ে তোলেন। তিনি বলেন, শান্তি ও প্রগতি একসাথে থাকতে পারে না। তার মতে জীবনের সারবত্তা হলো দ্বন্দ্বের বিরুদ্ধে সংগ্রাম, যেমন প্রাণের ভিতর দিয়ে মানুষ প্রগতির পথে এগোতে পারে। এছাড়া ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির আরেকজন হলেন ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। তিনি মূলত মার্ক্সবাদী ছিলেন। তিনি ভারতীয় ঐতিহ্যের ওপর ভিত্তি করে ভারতীয় সমাজতত্ত্বের অনুশীলনে দার্শনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন। তিনি ভারতীয় সমাজের ঐতিহ্য ও সামাজিক পরিবর্তনের ব্যাখ্যা দেন। তিনি বলেন, আই ওয়াজ অ্যান ইন্ডিয়ান দ্যাট আই কুড নট বাট বি অ্যান ইন্ডিয়ান, অর্থাৎ আমি একজন ভারতীয়, আর ভারতীয় ছাড়া আমি কিছুই হতে পারি না। তিনি ছিলেন ভারতীয় সংস্কৃতির পূজারী, তবে প্রাচীন ঐতিহ্যের প্রতি তার অনুরাগ ছিল না। আরেকজন অধ্যাপক মুখার্জি বলেন, ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের রচনাগুলোর মধ্যে ভারতীয় সামাজিক প্রক্রিয়াগুলো দ্বন্দ্বমূলক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হয়েছে। দ্বন্দ্বমূলক হচ্ছে, আমি একটু আগেই বললাম যে ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায় মার্ক্সবাদী ছিলেন। হ্যাঁ, তো মার্ক্সবাদের একটা অন্যতম হচ্ছে দ্বন্দ্ববাদ। কাজেই তার যে সমাজ সম্পর্কিত বিশ্লেষণগুলো, সেগুলো দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি থেকে বা দ্বন্দ্ববাদী দৃষ্টিভঙ্গি থেকে তিনি আলোচনা করেছেন। আরেকজনের কথা, জিএস ঘুরের কথা বলতে হয়। তিনি আরও বলেন যে প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থা পঠন পাঠনের মধ্যে দিয়ে বিশ্বের প্রাচীন সামাজিক প্রতিষ্ঠানের উৎপত্তি হয়েছে। ঘুরের মতে সমাজ কাঠামো চর্চার দুটি বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে ভারত বিদ্যাগত প্রেক্ষাপট, দ্বিতীয়টা হচ্ছে সমাজতত্ত্বের পর্যালোচনায় সামাজিক নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। এই ভারতবিদ্যার নিরিখে তিনি তার বিখ্যাত গ্রন্থ কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া গ্রন্থে ভারতীয় সমাজ কাঠামোয় জাতিভেদ সংক্রান্ত যে বক্তব্য রাখেন তা প্রণিধানযোগ্য। এই যে আলোচনাগুলো করলাম আমি, যে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটা কি, ভারততাত্ত্বিক মূলত হচ্ছে ভারতীয় সমাজ কাঠামোকে যদি অনুশীলন করতে হয়, তাহলে ভারতীয় সমাজ, সংস্কৃতি, সাহিত্য এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং যা চলছে, যা প্রবহমান, সে সম্পর্কে আমাদের জানতে হবে। তবেই আমরা ভারতবর্ষের সমাজ বিশ্লেষণে, সমাজের প্রকৃতি বিশ্লেষণে সমর্থ হব। এই বিষয়ে কয়েকজন সমাজতাত্ত্বিকের নাম আমি উল্লেখ করলাম। যখন এই দৃষ্টিভঙ্গির আন্ডারে আলোচনা করা হয়নি,
কিন্তু তার আগে থেকেই ভারতীয় সমাজ সম্পর্কে আলোচনা হয়েছে। যারা আলোচনা করেছেন তাদের কথা আমি বললাম, তার মধ্যে কয়েকজন প্রাচ্যবিদও আছেন। ম্যাক্স মুলারের কথা বলা হলো, তারপরে তোমাদের উইলিয়াম স্নেগলের কথা বলা হলো, কোলব্রুকের কথা বলা হলো, এবং বিভিন্ন এশিয়াটিক সোসাইটি, তারপর রয়্যাল এশিয়াটিক সোসাইটি, এগুলোর কথা বলা হলো। এইখানে কিন্তু এই ভারতীয় সমাজ সম্পর্কিত আলোচনা হয়েছে, কিন্তু পরবর্তীকালে ভারতীয় সমাজতত্ত্ববিদেরা, এটা শুধু ভারতীয় সমাজতত্ত্ববিদেরা না, প্রাচ্যবিদেরাও অনেকেই অনুভব করেন যে ভারতীয় সমাজকে যদি আমাদের বিশ্লেষণ করতে হয় বা ভারতীয় সমাজ সম্পর্কে আমাদের জানতে হয়, তাহলে কিন্তু একটা দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার, যে দৃষ্টিভঙ্গি থেকে আমরা ভারতের সমাজ সম্পর্কে ভাবনা চিন্তা করতে পারব। এতে যাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাদের মধ্যে কুমুদ মুখোপাধ্যায়, বিনয় কুমার সরকার, ব্রজেন্দ্রনাথ শীল, ধৈর্যপ্রসাদ মুখোপাধ্যায়, লুই জুমো, জিএস ঘুরে, ব্রজেন্দ্রনাথ শীল, ইরাবতী কার্ভে, এদের নাম উল্লেখযোগ্য। কিন্তু কয়েকজন প্রাচ্যবিদ যেমন ম্যাক্স মুলারের নাম খুব উল্লেখযোগ্য, কেননা তার অনুবাদ কিন্তু তৎকালীন সমাজ জীবনের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরে। যে ইরাবতী কার্ভের সমাজতাত্ত্বিক ভারতবিদ্যা ব্যাখ্যা, ইরাবতী কার্ভের যে ভূমিকাটা, যে তিনি একজন মারাঠি মহিলা ছিলেন এবং জিএস ঘুরের ছাত্রী ছিলেন। তিনি সংস্কৃত বিষয়টায় বিদুষী ছিলেন, সে কারণে তার পক্ষে প্রাচীন শাস্ত্রসমূহ, মহাকাব্যগুলো অনুধাবন করা অনেক সহজ ছিল। তার যে বিখ্যাত বইটি কিনশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া, সেটা ভারতের আত্মীয়তা সম্পর্ক ব্যাখ্যার এক নির্ভরযোগ্য গ্রন্থ। আমি একদিন বলেছিলাম যে প্রত্যেক সমাজতাত্ত্বিকের একটা নিজস্ব এরিয়া থাকে। ইরাবতী কার্ভের এরিয়াটা ছিল কিনশিপ অর্গানাইজেশন। পরবর্তীতে তোমরা যদি আত্মীয়তার সম্পর্ক পড়তে চাও, দেখবে বারবার করে ইরাবতী কার্ভের নামটা আসবে, কেননা ভারতীয় সমাজ তত্ত্বের আলোচনার ক্ষেত্রে যে আত্মীয়তা সম্পর্কিত আলোচনা আছে, সেখানে ইরাবতী কার্ভের যে ভাবনাটা, যে চিন্তাটা, যে গবেষণাটা, সেটাই কিন্তু সবথেকে বেশি গ্রহণযোগ্য, চলে বললে ভুল হবে। তারপরে আমরা বললাম বিনয় কুমার সরকারের কথা, যিনি একজন ভারতীয় দার্শনিক, সাম্রাজ্যবাদ বিরোধী ভারতীয় দার্শনিক। যদিও তার যে মতটা, তিনি বলেছেন যে প্রাচ্য এবং পাশ্চাত্যের আদর্শ এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে মৌলিক এবং গুণগত কোনো পার্থক্য নেই। বেশিরভাগ সমাজতাত্ত্বিক কিন্তু এই বিষয়টাকে সমর্থন করেননি, কেননা ধৈর্যপ্রসাদ মুখোপাধ্যায়, ইরাবতী কার্ভে, তারা সবসময় বলেছেন যে ভারতীয় সমাজের যে কাঠামো, সেই কাঠামোর সঙ্গে পাশ্চাত্যের যে কাঠামো, তার একটা প্রভেদ আছে। কাজেই আমরা ভারতীয় সমাজতত্ত্বকে যখন আলোচনা করব বা ভারতীয় সমাজকে আলোচনা করব, তখন কিন্তু আমরা নিজেদের নিজেদের দেশের স্ট্রাকচার অনুযায়ী, নিজেদের দেশের গঠন অনুযায়ী সেই আলোচনাগুলো করব। তারপরে আমি এলাম ধৈর্যপ্রসাদ আলোচনায়। তিনি একজন মার্ক্সবাদী দার্শনিক ছিলেন এবং তিনি দ্বন্দ্ববাদী দৃষ্টিভঙ্গি থেকে ভারতীয় সমাজতত্ত্বের আলোচনা করেছেন। পরে এলাম জিএস ঘুরের কথায়। তিনি আলোচনার মূল কেন্দ্রবিন্দু বা হচ্ছে অতীত সমাজের ইতিহাস অনুসন্ধান। তার মতে যে অতীতের ইতিহাস সম্পর্কিত যদি আমাদের ধারণা না থাকে, তাহলে বর্তমান সম্পর্কে ধারণা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই হচ্ছে। তাছাড়াও আরও একটা বিষয় আছে, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির আরেকটি বিষয় হলো সামাজিক গতিশীলতার বিষয়টি সঠিকভাবে বোঝা। সামাজিক গতিশীলতাটা কি? ভারতের বিখ্যাত কয়েকজন সমাজতাত্ত্বিক এ বিষয়ে নিরলস কাজ করে চলেছেন। একদিকে রয়েছে বর্ণাশ্রম প্রথার মতো এক রক্ষণশীল ভাবনা। বর্ণাশ্রম প্রথা মানে তোমরা জানো যে বর্ণের যে পরপর যে ডিভিশনটা আছে এবং সেই অনুযায়ী তাদের যে কাজের ধারা। অন্যদিকে আছে প্রতিনিয়ত সামাজিক পরিবর্তনের মাধ্যমে গতিশীলতার বিষয়টি।
ধরো আমাদের ভারতীয় সমাজের যে কাস্ট স্ট্রাকচারটা, তোমরা এটা আগে পড়েছো, 11-এ পড়েছো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেমন প্রত্যেকের কাজগুলো তাদের জাতি অনুযায়ী নির্ধারিত। কিন্তু আমরা ইদানিংকালে কি দেখি, যে যে কাজের জন্য দক্ষ সে কাজ করছে। যদি জাতি ব্যবস্থাটা এতটাই কঠোর হতো, এতটাই রিজিড হতো, তাহলে এই ব্যাপারটা হওয়া সম্ভব ছিল না। রিজিডিটি অনেকটা কমে গেছে দেখেই যে জাতির লোক যে কাজের জন্য দক্ষ সে কাজটা করতে পারছে। কাজে এই দিকটা আর কি সামাজিক সচলতার দিকটাকে চিহ্নিত করছে। সমাজতাত্ত্বিকরা এটাও কিন্তু দেখিয়েছিলেন যে এইগুলো যারা দেখিয়েছিলেন, এম.এন. শ্রীনিবাস, এ.আর. দেশাই, এস.সি. দুবে, রামকৃষ্ণ মুখার্জি, যোগিন্দর সিং প্রমুখ। এছাড়াও প্রথম দিকে সমাজতাত্ত্বিকরা তো ছিলেন। এ প্রসঙ্গে এম.এন. শ্রীনিবাসের একটা আছে আর কি, ওই যে ব্রাহ্মণ কি বলবো, যে সংস্কৃতাইজেশন, যে তোমরা পরে সমাজের যে জাতিভিত্তিক কাঠামোটা সেটা যে কিভাবে বদলে যাচ্ছে, এম.এন. শ্রীনিবাস তার সংস্কৃতিকরণ প্রক্রিয়ার মাধ্যমে দেখিয়েছিলেন একজন নিম্নবর্ণের লোক উচ্চবর্ণের লোকের আচার আচরণ এবং জীবনযাপন পদ্ধতি অনুসরণ করে কয়েক প্রজন্ম পরে প্রায় তাদের সমগোত্রীয় হতে পারে। মানুষ নিজের জাতির পরিবর্তন সারা জীবনে করতে পারে না। যে জাতিতে সে জন্মগ্রহণ করেছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই চিহ্নটাই তাকে বহন করে যেতে হয়। কিন্তু তিনি দেখিয়েছিলেন যে এই সংস্কৃতিকরণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একজন নিম্নবর্ণের জাতি উচ্চবর্ণের জাতিকে অনুকরণ করে, তাদের আচরণ পদ্ধতি অনুকরণ করে, তাদের খাওয়া দাওয়া রীতিনীতি অনুকরণ করে তাদের প্রায় সমগোত্রী হতে পারে। কাজে এই দিকটা ভারতীয় সমাজ ব্যবস্থার গতিশীলতার চিত্রটা পরিষ্কার করে। ঠিক আছে, আচ্ছা, পরিশেষে এটা বলা হয় যে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে সমাজতাত্ত্বিকগণ সমাজ সংগঠনের ভিত্তি হিসেবে বিভিন্ন সামাজিক সম্পর্ক, ধর্ম, ন্যায়, নীতি, দর্শনের কথা বলেন। আর এর ভিত্তি হিসেবে ব্যক্তি নয় গোষ্ঠী ও ঐতিহ্যের ভূমিকার উপরে গুরুত্ব দেন। ভারতীয় সমাজতত্ত্বে ভারতবিদ্যার গুরুত্ব প্রসঙ্গে ডুমো এবং পোকক বলেছেন, ইন প্রিন্সিপল আ সোশিওলজি অফ ইন্ডিয়া lies at the point of confluence of sociology and Indiology। ঠিক আছে, আজ তোমাদের এই পর্যন্তই থাকলো। ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটা পড়ো। এই বইটা তোমাদের যে বইটা আছে সেই বইটা থেকেই তোমরা পড়ো। আমাকে এর মধ্যে একটা বই দিয়ে গেছে, এটা প্রকল্প সহ একটা বই, এরকম বেশ কয়েকটা বইয়ের আছে এখানে। এই বইটা আমি একটু দেখলাম যে ভালোই আছে আর কি, বেশ মানে আলোচনাগুলো বেশ ভালো করে দেওয়া আছে। এর মধ্যেই দিয়ে গেছে কেউ একজন, উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্ব ইন্দ্রজিৎ, এই দেখো এই বইটা কেমন। আর এছাড়াও আরও তোমাদের আরেকটা বইয়ের কথা আমি বলেছিলাম, যে বইটা দেখো রেফারেন্স বই হিসেবে তোমরা এইগুলো একটু সঙ্গে রাখতে পারো। অরুণাংশু প্রধানের বইয়ের সঙ্গে এই বইটা একটু রাখতে পারো। এটা রিসেন্টলি, এটার বোধহয় পাবলিকেশন, এটা দেখি, এটা এর মধ্যেই দিয়ে গেছে। হ্যাঁ, প্রথম প্রকাশ হচ্ছে 2021, মানে এই বছরই এই বইটা পাবলিশড হয়েছে। তোমরা এই বইটাও একটু সঙ্গে রাখতে পারো। মালদা বুক ডিপোতে পাওয়া যাবে। যিনি আমাকে বইটা দিয়েছেন উনি বলে গেছেন। আচ্ছা, আর একটা বইয়ের কথা তোমাদের বলেছিলাম, এই বইটা অনাদি কুমার মহাপাত্রর বইটা, কেমন। তোমরা এগুলো রেফারেন্স বই হিসেবে রাখতে পারো, কিন্তু মূল বই হিসেবে আমি সবসময় সাজেস্ট করব তোমরা এই বইটা পড়ো। ঠিক আছে, আজ এ পর্যন্তই থাকলো। একটু যেভাবে আমি পড়ালাম বইটা খুলে দেখলে তোমরা সেটা বুঝতে পারবে। তারপরেও যদি তোমাদের কিছু সমস্যা থাকে আমাকে জানাও, অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে। ভালো থেকো।